ওকে জাস্ট কোনো রকমে তুলে কোলে করে নিয়ে চলে এসেছি আমরা। ব্রেকফাস্ট করা হয়নি আমাদেরও, ঋদ্ধিরও। থ্যাংক ইউ ভাইয়া। দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা গোটা আদা ফেলে দিয়েছে, আর চিনির এখানে কোনো বালাই নেই, লবণ দিতে পারে, আর সাথে একটা টি ব্যাগ দিয়েছে। একজনের জল দেখে আর আনন্দ তো হচ্ছে না মনে, কখন নামবে জলে খালি সেটা ভাবছে। আমরা চলে এসেছি আমাদের ক্রুজে, চাপছি এখন। আমাদের রুম নাম্বার দিয়েছে 105। রুমটা ঢুকে আপনাদের রুমটা দেখাচ্ছি। অনেকক্ষণ অ্যানাউন্স করলাম, আমরা রুমেও শুনলাম। তা আমি রেডি হয়ে বেরোতে কেউ আর যায়নি, কেউ বেরোয়নি কায়াকিং করার জন্য আমাদের শিপ থেকে। গুড মর্নিং আপনাদের সবাইকে। আজকে আমাদের চতুর্থ দিন এই ভিয়েতনাম ট্রিপের। কাল রাতে আমরা এত টায়ার্ড ছিলাম, একদম শুয়েছি, চোখ খুলেছে সকালবেলায়, একটু এনার্জি ছিল না, এত ঘেমেছি কাল সারাদিন গরমে। ঋদ্ধিতে এখনও ঘুমাচ্ছে, 10 ঘন্টার উপর হয়ে গেছে ঘুমাচ্ছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব আমাদের হোমস্টেতে। আমাদের এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি আসবে, হালং বে যাচ্ছি আজকে আমরা। হালং বেতে গোটা ট্রিপটা আমরা ইনক্লুডেড করা আছে, ইনক্লুডিং ফুডিং, লজিং সব কিছু। তো সঙ্গে থাকুন আমাদের, আপনাদের প্রত্যেকটা খুঁটিনাটি দেখাতে থাকবো আমি আমাদের হালং বে ট্রিপের। আর কালকের ট্রিপটা কেমন লেগেছে যারা দেখেননি, কালকে আমরা নিনবিন গেছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেটা দেখুন, দেখে জানাবেন অবশ্যই। আর আজকের ট্রিপটা তো দেখবেনই, আজকে একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আমরা প্রথমবার ক্রুজ ট্রিপ করব আজকে। তো সঙ্গে থাকুন আমাদের, আর আমি প্রত্যেকটা ডিটেলস দেবো যাতে আপনাদেরও সুবিধা হয়। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন রোমিং বংকে। এখানে সকাল সকাল বাজার বসেছে, কচু শাক বিক্রি হচ্ছে আমাদের মতন। সবজি আমি অনেক কিছু সিমিলার দেখলাম, কলমি শাক রয়েছে এখানে, দেখুন কচু শাক রয়েছে, বাঁধাকপি, লেটুস, কাঁচকলা, কাঁঠাল বিক্রি হচ্ছে। একদমই আমাদের মফস্বলের বাজার যেরকম হয় ওরকম। ফল বিক্রি হচ্ছে, কত আটা দেখুন। অর্কিড বিক্রি হচ্ছে, লিলি বিক্রি হচ্ছে, ফুল। আমরা এই জাস্ট আমাদের বাসে চাপলাম কোনো রকমে দৌড়ে দৌড়ে এসে, তাও ব্রেকফাস্ট করতে পারিনি, টাইমে হয়নি আমাদের। 7:25 পিক আপ ছিল। আর ঋদ্ধির ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়েছে, ওকে জাস্ট কোনো রকমে তুলে কোলে করে নিয়ে চলে এসেছি আমরা। ব্রেকফাস্ট করা হয়নি আমাদেরও, ঋদ্ধিরও। যদিও ঋদ্ধি এখনও ইন্ডিয়ান টাইমে চলছে, ওর এখনও ব্রেকফাস্টের টাইম হয়নি, ওর কাছে এখনও 5টা বাজে ভোরে। তো ও একটু পরেই খাবে, কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে, আমরা কালকে অনেক আগে খেয়ে নিয়েছি, রাতে খেয়ে শুয়েছিলাম। তো আমাদের বাস এখন দাঁড়িয়ে আছে একটা পিক আপ পয়েন্টে, অনেকজনকে পিক আপ করবে যেতে যেতে আসলে। তো এটা লিমোজিন বাস, কালকে আমরা যেরকম বাসে গেছিলাম দেখাচ্ছি, দেখুন এরকম বাস। তো আপাতত আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগার কথা, মানে যেখান থেকে যে ক্রুজটা ছাড়বে সেই জেটি অবধি যাওয়ার কথা। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের গাইড কালকে বলেছে যে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো সঙ্গে থাকুন আমাদের, দেখাচ্ছি রাস্তাটা আমরা কোথা দিয়ে যাচ্ছি। আর অবশ্যই তো ক্রুজে চেপে তো দেখাবোই, সেটা তো দেখাতেই হবে। সঙ্গে থাকুন, আজকে একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের, আপনাদেরকে দেখাচ্ছি।
নামলাম একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য। একটা ব্রেক দিয়েছে 15 মিনিটের। এই পেছনে দেখতে পাচ্ছেন আমাদের বাস। এই বাসে করে আমরা যাচ্ছি আজকে হালং বে। সেখান থেকে আমরা ক্রুজে যাব। তো আপাতত কিছু ব্রেকফাস্ট করে নিই। রিদ্ধি তো খেয়ে নিল বাসে আস্তে আস্তেই, তো খাওয়াচ্ছিল। আমরা কিছু খাইনি, আমি আর মমিতা কিছু খেয়ে নিই আর একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এসেছি যদিও, একটু মুখে চোখে জল দিয়ে নিই, দিয়ে তারপর আবার চাপবো আমরা বাসে। আর মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগবে। 1 ঘন্টা হলো, 2.5 ঘন্টা বলেছিল। 1 ঘন্টা এলাম আমরা, পুরোটাই হাইওয়ে দিয়ে। রাস্তাটা অসাধারণ, দেখিয়েছি আপনাদের। এরকম রাস্তা খুব সুন্দর সাজানো, রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে পিছনে দেখা যাচ্ছে বাড়িগুলো, এপাশে বাড়ি আছে, সুন্দর সুন্দর খুব বাড়ি, রাস্তার দুপাশে সাজানো বাড়ি। টোলগুলো খুব সুইফট, মানে বেশিক্ষণ দাঁড়াতেও হচ্ছে না, জাস্ট এসে গিয়ে দাঁড়াচ্ছে, টোলে ছেড়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। হয়তো অটোমেটেড সিস্টেম আছে কিছু, বলতে পারবো না সেটা, আমি জানি না ঠিক। তাহলে আপাতত যাই, ব্রেকফাস্ট করে নিই, সঙ্গে থাকুন আমাদের। এখানে সব রেস্টুরেন্টসগুলোতেই এরকম একটা করে খাওয়ার জায়গা রয়েছে, আর তার সাথে এরকম গিফট শপ, সোভেনিয়ার শপ, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। কালকে যেখানে গেছিলাম সেটাও সেমই ছিল, এরকমই। এটা আরেকটু বড়, কালকের ওটার থেকে আরও বড়। প্রচুর সোভেনিয়ার রয়েছে, কিন্তু খুব দাম। মানে আপনি সোভেনিয়ার কিনলে বাইরে থেকে কেনাই বেটার, লোকাল মার্কেট থেকে। এখানে প্রচুর বেশি দাম সব জিনিসের, ছোটো ছোটো জিনিসেরও প্রচুর দাম। তো আমরা আপাতত ব্রেকফাস্ট করবো এখানে, মানে সময় বেশিক্ষণ নেই, 15 মিনিট টাইম দিয়েছে। তো আমরা নিয়ে নিচ্ছি এখানে প্যাক করে, যদি খেতে পারি খাবো, নাহলে বাসে যেতে যেতে খেয়ে নেবো। এখন বানাচ্ছে আমাদের বানমিটা। থ্যাংক ইউ ভাইয়া। আমরা বানমি নিলাম ওখান থেকে। এখানে আরেকটা কাউন্টার থেকে কফি টি সব রয়েছে, যে কোনো ধরনের বেভারেজ। তো আমরা এখান থেকে টি নিচ্ছি। আমাদের 30,000 ভিয়েতনামিজ রং পড়ছে টিটা। ওই মোটামুটি ধরুন 100 টাকার মতন পড়বে দুটো চা। থ্যাংক ইউ। আমরা জিঞ্জার টি অর্ডার করলাম ব্রেকফাস্টের জন্য, যেহেতু আমরা না খেয়ে বেরিয়েছি। আমরা যেভাবে জিঞ্জার টি খাই এটা একটু আলাদা, এটা দেখাই কেন বললাম আলাদা। দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা গোটা আদা ফেলে দিয়েছে, আর চিনির এখানে কোনো বালাই নেই, লবণ দিতে পারে, আর সাথে আমি একটা টি ব্যাগ দিয়েছে। আদাটা বিশাল বড় ভেতরে, খেয়ে দেখি কেমন, জানি না কীরকম খেতে, টেস্ট করে দেখি, ভালো লাগবে মনে হয়। 30,000 টাকা জিঞ্জার টি খাচ্ছি আমরা, আদা চা 30,000 টাকা। খেয়ে বলো কেমন চা। পাঁচশা। তবে চা পেয়েছি, এই 3 দিনে প্রথম চা পেলাম এখানে, এটাই বড় ব্যাপার। আমি চা খাওয়া দেখিনি এখানে। সব জায়গায় কফি পাওয়া যাচ্ছে, তাও ম্যাক্সিমাম জায়গায় কোল্ড কফি। আর এখানে একটা ফেমাস খুব এগ কফি পাওয়া যাচ্ছে, সেটা এখনও খাইনি আমরা। ইচ্ছে আছে দানাঙে গিয়ে খাওয়ার, ওখানে শুনেছি এগ কফিটা খুব ভালো। তো এগ কফিটা খেয়ে আপনাদের রিভিউটা দেবো কেমন। শুনেছি খুবই সুন্দর খেতে, একটা অন্যরকম টেস্ট। আপাতত 30,000 টাকা চাটা খেয়ে নিই। আর রিদ্ধি আজকে 70,000 টাকা চিপস খাবে এই যে। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম, এখান থেকে ক্রুজটা ছাড়বে সেই ফেরি পয়েন্টে। এখানে এখন 12:10 ছাড়বে, এখন বাজে হচ্ছে 11:25। তো 50 মিনিটের মতো আমাদের একটু বসতে হবে ক্রুজটা এলে। তারপর আমাদের লাগেজ টাগেজ নিয়ে নিল সব, এখানে বোর্ডিং হয়ে গেছে আমাদের, সাইন করিয়ে নিল পেপারে, মিল প্রেফারেন্স জিজ্ঞেস করে নিল কী খাবো আমরা, কোনো অ্যালার্জি আছে কি না কোনো কিছুতে। আমি বললাম বাচ্চাটা আছে, ও পর্ক বিফ খাবে না, তো ওর জন্যে নর্মাল যদি কিছু থাকে চিকেন বা ফিশ হলে ভালো হয়। আর আমরা পর্ক খেতে পারি, বিফটা খাবো না আমরা। আর এমনি ড্রিঙ্কস নর্মাল যা আছে সবই খাবো, বাকি খাওয়া দাওয়া সব খাবো। যে বললো জিজ্ঞেস করে নেওয়াটা বেটার, কারণ কি অনেকে অনেক কিছুতে অ্যালার্জি থাকে, সেই জন্য জিজ্ঞেস করে নিলাম। ঠিক আছে ফাইন, সাইন করিয়ে নিলাম আমাকে দিয়ে। এখন আপাতত আমরা এখানে বসে আছি, সিটিং এরিয়া আছে, ভেতরে বসার জায়গা আছে, ভেতরে পুরো ভর্তি হয়ে গেছে। বাইরে আমরা বসে আছি ফেরিয়ে, এই যে এটা হচ্ছে ফেরি।
ক্রুজ আসবে। প্রচুর ক্রুজ অলরেডি চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তো আমরা ক্রুজে চেপে আপনাদের অভিজ্ঞতাটা দেখাচ্ছি কেমন। আমাদের আজকে একটা ডাবল বেড রুম বুক করা আছে ক্রুজে, ইনক্লুড সব কিছু আছে এর মধ্যে, খাওয়ার দাওয়া যেরকম বলেছি। আর নাইটে একটা ফিশিং ওদের কোর্স আছে, ওটা স্কুইড ফিশিং করায় রাত্রিবেলা সমুদ্রের মাঝে, তো সেটাও আপনি করতে পারেন এক্সপিরিয়েন্স। দেখা যাক কী কী অভিজ্ঞতা ওয়েট করছে আমাদের জন্য আর আমাদের সাথে আপনাদের জন্য। সঙ্গে থাকুন, আমাদের দেখাতে থাকছি। আমরা আপাতত ছোটো বোটে উঠলাম, আমাদের নাম সবাইকেই ওঠাচ্ছে আস্তে আস্তে। এখান থেকে আমাদের এই বোটে করে ক্রুজে নিয়ে যাবে, তো ক্রুজে চেপে তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের ক্রুজে, চাপছি এখন। এটা হচ্ছে ইন্টেরিয়ার। আমাদের বললো প্রথমে রেস্টুরেন্টে যেতে, তো আমরা রেস্টুরেন্টেই যাচ্ছি, ওখানে ব্রিফিং হবে, তারপর আমাদের সবাইকে রুমে যেতে দেবে। আমাদের রুম নাম্বার 405। ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। থ্যাংক ইউ। আমরা এই জাস্ট এলাম রেস্টুরেন্টটাতে আমাদের ক্রুজের, আপাতত বসেছি এসিতে, একটু ধরে প্রাণ এলো। বাপরে বাপ, গরম যে রীতি বসে পড়েছে। আমি রুমগুলো গিয়ে আপনাদের দেখাচ্ছি। আপাতত আমাদের রেস্টুরেন্টে একটা ব্রিফিং হবে, মানে আমাদের এই দুদিনে কী কী হবে, প্রোগ্রামস কী আছে, কী কী খাওয়া দাওয়া আছে, কখন কিসের টাইমিং, সেগুলো সব দেখাবে, বলবে। We are enjoying around restaurant area. Actually, 5 or 7 minutes, have lunch together, the buffet. First of all, I would like to share you some information about cruise and itinerary for today. Actually, first, it is easy for you to enjoy our service. অসামান্য একটা লাঞ্চের সাথে শুরু হয়েছিল আমাদের হালংবে যাত্রা। নানান পদ বিশিষ্ট সেই সুসম্পন্ন বুফেটি খেয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের রুমে। আপনাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই এবার। এটা হচ্ছে লবি, এদিকে রেস্টুরেন্ট যেখান থেকে আমরা খেলাম, এতক্ষণ খেয়ে এলাম এদিকে। এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 105। চলুন রুম ট্যুরটা দেখাই আপনাদের। ডাবল বেড রুম আমাদের। এখানে একটা এরকম কিং সাইজ বেড আছে, এসি চলছে 16 ডিগ্রিতে, অসম্ভব গরম রুমের বাইরে। এখানে দুটো বেডসাইড টেবিল, এদিকে একটা বেডসাইড টেবিল, এদিকে একটা ওয়ার্ড্রবের মতন আছে ছোট, এখানে বাথরব দিয়েছে, এখানে টি কফির সরঞ্জাম রয়েছে, কাপ দিয়েছে, একটা বোল দিয়েছে যদি কোনো কাজে লাগে, জলের বোতল আছে দুটো, এরপরে জল নিলে চার্জেবল, একটা সেফ আছে, এখানে একটা ছোট কাবার্ড টাইপের আছে। ও এটা মিনি ফ্রিজ, খালি মিনি ফ্রিজ, যদি আপনি কিছু নিয়ে আসেন রাখতে পারেন। এটা একটা উইন্ডো, সিটিং এরিয়া, থেকে পুরো বাইরেটা দেখা যাচ্ছে। একটা চেয়ার, তার সাথে একটা টেবিল, সমুদ্রের ভিউ নিতে পারেন আপনি বসে বসে এখানে। এই হচ্ছে বেড, একজন ধস্তাধস্তি শুরু করে দিয়েছে অলরেডি। আর এটা হচ্ছে বেডের সামনে থেকে ভিউটা, অ্যাটাচ ব্যালকনি,
এই একটা ব্যালকনি, আর এই হচ্ছে বাইরের ভিউটা দেখুন। এখানে এরকম পাশে পাশে সব রুমগুলো আছে, পরপর 3টে ফ্লোর মিলিয়ে। উপরে দেখতে পাচ্ছেন রুম আছে, আমরা গ্রাউন্ড ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে পেয়েছি। উপরে আরও 2টো ফ্লোর আছে, সেগুলোতে রুম আছে। আর একদম টপ ফ্লোরে সানডেক আছে, যেখানে সুইমিং পুলও রয়েছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা একদম উপরে সানডেক, এখানে আপনি বসে এনজয় করতে পারেন ভিউ। তবে আপাতত যা গরম, এনজয় তো দূরের কথা, বসাও যাবে না এখানে। এটা একটা ছোট্ট জ্যাকুজি, যেটাতে এখন কেউ নামেনি, কারো সাহস হয়নি নামার এই গরমে। আমরা জিজ্ঞেস করলাম ঋদ্ধির জন্য, তো বললো যে এখন খুব গরম, আপনি পারবেন না, এখন গিয়ে লাভ নেই, আপনারা যাবেন না, এখন প্রচণ্ড গরম। আর সত্যিই প্রচণ্ড গরম। এটা হচ্ছে পুরো আপার ডেকটা। এখানে আমি সানসেটের সময় আসবো। এখন বাজছে 3:30, প্রচণ্ডই রোদ বাইরে, দাঁড়ানো যাচ্ছে না। আমি জাস্ট এলাম একবার দেখার জন্য ওপরটা, অসম্ভব রোদ বাইরে। একটু সূর্যটা নামলে আমি ঋদ্ধিকে নিয়ে আসবো। সানসেট নাকি খুব সুন্দর দেখা যায়, আর কালকে সকালের সানরাইজটাও দেখবো এখান থেকে, ইচ্ছে আছে। এদের খুব সকাল সকাল ব্রেকফাস্ট হয়, 6:45 ব্রেকফাস্ট, যেহেতু কালকে ব্রাঞ্চ করে বা ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে ওরা দেবে। ব্রাঞ্চ করে আমাদের নামিয়ে দেবে আবার যেখান থেকে আমরা চেপেছিলাম, তো তাই জন্য তাড়াতাড়ি করতে হবে। তো সকালে উঠতেও হবে তাড়াতাড়ি, এখানে সূর্যোদয়ও তাড়াতাড়ি হয় যেহেতু ফার ইস্টে। তো কালকে সানরাইজটা আপনাদের দেখাবো অবশ্যই। আপাতত এই জায়গাটা দেখুন একবার ভিউটা। এই হ্যালং বেটা অ্যাকচুয়ালি 755টা আইল্যান্ড দিয়ে তৈরি, সব লাইমস্টোন রক্সও বলতে পারেন বা মাউন্টেন্সও বলতে পারেন, এগুলো সেগুলো দিয়ে ফর্মেশন হয়েছে। 755টা আইল্যান্ড আছে টোটাল এই বে এরিয়াতে, হ্যালং বে এরিয়াতে। আর এটা হচ্ছে নর্থ ইস্টে, আর এই এরিয়ারই, বে এরিয়ারই সাউথ ওয়েস্ট যে এরিয়াটা, সেইখানে আপনার আছে হচ্ছে ক্যাট বে বা ক্যাটবা যেটা বলে এখানকার লোকেরা, ওটাও খানিকটা এরকমই। তো ওটা একটু লেস ক্রাউডেড এখানকার তুলনায়। এটা যেরকম প্রচণ্ড রাশ লোকজনের, সবাই আসে, এলে হ্যালং বেই আসে। তো আমাদের ইচ্ছে ছিল ক্যাটবা যাওয়ার, কিন্তু ক্যাটবার আমি সেরকম কোনো সুবিধা অপশান পেলাম না, খুব কস্টলিও, জিনিসগুলো অনেক বেশি দামি, আর ক্রুজগুলো খুব অপশানস কম। এখানে এরকম এত লোক আসে বলে অ্যাভেলেবিলিটি অনেক বেশি। আপনি ক্যাটবা এখানে এসে যদি বুক করেন, এখানে এসে বুক করলে অনেকটা সস্তায় পাবেন, অ্যাভেলেবিলিটিও থাকবে, আপনি পেয়েও যাবেন, খুব ইজিলি পেয়ে যাবেন। আমি রেটটা যদি পারি খোঁজ নিয়ে আপনাদের জানাবো। ওটাও হ্যালং বের মতন এরকম একটা দ্বীপ সমষ্টি নিয়ে তৈরি, অনেকগুলো দ্বীপ নিয়ে একটা আইল্যান্ড নিয়ে একটা গ্রুপের মতন করে এরকম একটা বে এরিয়া তৈরি হয়েছে। তো সেটা আরও সুন্দর আমি শুনেছি, মানে হ্যালং বের মতনই সুন্দর। তো ওটাও আপনারা যেতে পারেন যদি ইচ্ছুক হন। তো হ্যালং বে ফেমাস হচ্ছে এই আইল্যান্ডগুলোর জন্যে, আর এখানে এত ফেমাস, মানে প্রচুর লোক আসে সবাই, মানে বাইরের দেশের লোক থেকে শুরু করে এখানকার লোকাল লোকেরাও প্রচুর লোক আসেন এখানে। একটাই প্রবলেম গরমটা, যদি গরমটা এতটা না হতো না অনেক এনজয় করা যেত। লোকে সুইমিং করতে বলছে এখানে, ওরা অ্যাক্টিভিটিসের জন্য বলছে কায়াকিং করতে, কিন্তু অনেকক্ষণ অ্যানাউন্স করলাম, আমরা রুমেও শুনলাম। তা আমি রেডি হয়ে বেরোতে কেউ আর যায়নি, কেউ বেরোয়নি কায়াকিং করার জন্যে আমাদের শিপ থেকে। তো ওর সবাই ঘুমাচ্ছে মোটামুটি। আমি এসেছিলাম করবো বলে, আমি ড্রেসও পরে এলাম, কিন্তু বলছে স্যার কেউ এখন যায়নি, আর যারা কায়াকিং করায় গাইডরা তারা সবাই স্নান করে মানে খেতে চলে গেছে, ওরা ভোর 3টে থেকে কাজ করছে, তো ওদের আর ইয়ে করবো না, এখন একজনের জন্য কেউ যাবে না, সরি স্যার। ঠিক আছে, কিছু করার নেই, ওরাও সত্যি ওদের সকাল থেকে উঠে কাজ করছে, বলাও নেই কিছু এখানে। যাই হোক, করা হলো না কায়াকিংটা, দেখা যাক আর কি অ্যাক্টিভিটি আছে এরপর, সেটা করার ইচ্ছে আছে। আপাতত আমিও একটু রুমে গিয়ে আরেকবার স্নান করি, স্নান করেছি,
আরেকবার স্নান করি, স্নান করে শুই, আর পারছি না, প্রচণ্ড ঘাম হচ্ছে বাইরে। আপনাদের সূর্যটা ডুবলে আমি সানসেটটা দেখাচ্ছি। সানসেট হচ্ছে এখন, আমরা এই সানডেকে এলাম, এখন হ্যাপি আওয়ার্স চলছে, ওদের উপরে একটা বার রয়েছে এখানে সানডেকের উপরে একটা বার আছে। আর এখন তো কুকিং ক্লাস হবে, আমাদের অ্যানাউন্সমেন্ট করলো রুমে, তো কুকিং ক্লাসটা যারা পার্টিসিপেট করতে চায় তারা করতে পারে। আর পুলটাও স্টার্ট করেছে, জ্যাকুজিটা, একজন নেমে গেছে অলরেডি জলে, এসে থেকে কখন নামবে খালি ভাবছিল জলে। জলে নেমে এবার শান্তি, চিৎকার চেঁচামেচি করে ততক্ষণে শান্তি হয়েছে। তো এখানে এখন বাই 2 get 1 ফ্রি অফার দিচ্ছে ড্রিঙ্কসের জন্য, যে কোনো ড্রিঙ্কস, আপনি হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যে কোনো কিছু নিতে পারেন, অ্যালকোহলিক নন অ্যালকোহলিক সব কিছুর উপরে অফার আছে। আর কুকিং ক্লাস হবে, এখানে সাজিয়ে রেখেছে সব জিনিস, আমি আপনাদের দেখাচ্ছি। তারা এখন একই জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের যেই শিপটা রয়েছে সেটা এখন মুভ করছে না, আবার একটু পরে মুভ করবে। আমি আমাদের কুকিং ক্লাসের জিনিসগুলো দেখাই দাঁড়ান। Alright, here we have some tools. But this one we need to do. We need to do something and you can eat it. It's easy. Yeah, everyone can do, I think. We have something here. We have some shrimp pork and top. এখানে সব কাটা জিনিসগুলো রাখা রয়েছে, সেদ্ধ করা। এখানে যেহেতু ওরা বয়েলটাই বেশি খায়, স্টিমড আর বয়েলটা, তো ওগুলোই রাখা রয়েছে। ওরা এখানে শেখাবে আর কি কী করে ভিয়েতনামিজ ফুড কুক করতে হয়, সেগুলো লোককে দেখাবে। যারা ইচ্ছুক নিজেরা ট্রাই করতে পারে, গ্লাভস রাখা আছে, ট্রান্সপারেন্ট গ্লাভস পরে ইউজ করতে পারে। ডিনার সার্ভ করে দিয়েছে, একটু তাড়াতাড়ি করে দিয়েছি, 7:15 সময়। তো খেতে আসতে হলো, কিছু করার নেই। এখন সবার যেটা নিয়ম, সবাই যেই টাইমে খাবে আমাদেরও তো সেই টাইমেই খেতে হবে। মানে রীতি আপাতত ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। তো রাতে ওদের বুফে ডিনার নেই, ওদের একটা ফিক্সড মেনু আছে। আজকে রাতে ওদের কন্টিনেন্টাল ডিনার হয়, তো ওরাই সার্ভ করে দিয়ে যাচ্ছে। তো আমাদেরকে আপাতত এই একটা স্যালাড দিয়েছে, এরকম গুজ মিট বললো, আর তার সাথে স্যালাড দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে, একটু স্যুপ দিয়েছে, একটা স্যুপ দিয়েছে, তার সাথে ব্রেড স্টিক্স আছে, আর আরেকটা ডিশ আছে সেটা সার্ভ করবে এখন। আপাতত রীতি ফ্রেঞ্চ ফ্রাই খাক। স্যুপটা আমি খেতে পারলাম না, খুব একটা ভালো লাগছে না আমার খেতে। একবার খেয়ে দেখলাম, টেস্ট করলাম, ভালো লাগলো না স্যুপটা খেয়ে, তো স্যুপটা আমি খাচ্ছি না। গুজ মিটটা উইথ স্যালাড দিয়েছে, এটা খাবো। চিকেন দিয়েছে, বেকড চিকেন উইথ ম্যাশ পটেটো, পুরোটাই কন্টিনেন্টাল ডিনার আর কি। তো পুকুরে পেটে তো কী সহ্য হয় না, তো অভ্যেস নেই এসব খাওয়ার, খুব একটা ভক্তি করে খাচ্ছি না। যাই হোক, স্যালমনটা ভালো ছিল, বেকড স্যালমনটা খুব সুন্দর ছিল। আমাদের ফাইনালি ডেজার্ট দিয়ে গেছে, চিজ কেক আর কাট ফ্রুটস দিয়েছে, ওয়াটারমেলন আর কিউই আছে যেখানে। যেমন চিজ কেকটা খেলে, চিজ কেকটা দেখে মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক, খেয়ে দেখতে হবে। গুড মর্নিং আপনাদের সবাইকে। আমরা এখনও রয়েছি হালং বেতে, যেরকম কালকে আপনাদের দেখিয়েছিলাম। এই জাস্ট 6টা বেজেছে, আমাদের ডাইনিং হলে যেতে বললো, অ্যানাউন্সমেন্ট করলো আমাদের রুমে এই মাত্র যে ব্রেকফাস্ট রেডি, আপনারা এসে ব্রেকফাস্টটা করে যান। আর বাইরেটা দেখুন, সারা রাত বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখনও। আমি ভেবেছিলাম আজকে সানরাইজটা ক্যাপচার করবো, কিন্তু যা অবস্থা আকাশে, কালকে যেরকম রোদ ছিল আর যেরকম গরম ছিল, আজকে সেরকম পুরো অন্ধকার করে একদম, আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, সমানে, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও
সকাল থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো মেঘে ঢাকা চারিদিকে একদম। এটা একটা অন্যরকম সৌন্দর্য আছে যদিও মানছি, কিন্তু সানরাইজটা দেখার ইচ্ছে ছিল। কালকে সানসেটটাও আমরা দেখতে পাইনি, মেঘ করে গেছিলো তখন। এখন সানরাইজটা ভেবেছিলাম দেখবো, সানরাইজও দেখা যাচ্ছে না। যাই হোক, এটাই উপভোগ করি, বৃষ্টিটা উপভোগ করি। আর এখন আপাতত যাই ব্রেকফাস্ট করতে, আর কি এদের তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয় খুব এখানে, আর শেষ হয়ে যাবে এবার সবাই চলে গেলে। যাচ্ছি, আপনাদের গিয়ে দেখাচ্ছি ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে আছে সোয়া মিল্ক, ওটস, কলা, ড্যানিশ রোল রয়েছে, ক্রোয়েশিয়ান, জ্যাম, বাটার, কফি রয়েছে, টি রয়েছে, আপনি মিল্ক নিয়ে নিতে পারেন, মিল্ক রয়েছে, আর তার সাথে যখন থাকে জুস, আর ব্রেড তো অবভিয়াসলি থাকবে। আপনি এখানে টোস্ট করে নিতে পারেন, বা আপনি যদি নর্মাল খান নর্মালও নিতে পারেন। ফাইভ কাউন্টার রয়েছে এখানে। ডিম আপনি যেভাবে খেতে চান, অমলেট বা স্ক্র্যাম্বল বা পোঁচ, সেরকম করে দিচ্ছেন ওনারা। আমি স্ক্র্যাম্বলড এগই নিলাম আপাতত, জুসটা নিইনি, জুসটা নেওয়া হয়নি। ঋদ্ধি এখনো ঘুমোচ্ছে, তাই মৌমিতা আসতে পারেনি। ও বললো যে তুমি খেয়ে এসো, তারপর আমি যাচ্ছি। তা আমি আপাতত তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে যাই, তারপরও খেতে আসবে। আমি একটা ড্যানিশ রোল নিয়েছি, একটা ক্রোয়েশিয়ান নিয়েছি, আর এখানে একটা স্ক্র্যাম্বলড এগস ওরা বানিয়ে দিল যেরকম আপনি বলবেন। আপনি যদি পোচ বলতেন পোচ দিত, অমলেট বললো অমলেট দিত, তা আমি স্ক্র্যাম্বলড এগসই বললাম। গরম গরম বানিয়ে দিল, আর তার সাথে এখানে ক্যারামেল কফি। আপনারা বানিয়ে নিতে পারেন নিজের মতন করে, আমি বানিয়ে নিলাম, সব দেওয়া আছে ওখানে। দেখি আপাতত খাই, খেয়ে তাড়াতাড়ি করে যাই। এখানে প্রতিটা জাহাজের সাথে এরকম একটা করে ছোট বোট যায়, কারণ কি এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো আপনি এই ক্রুজে অত কাছাকাছি যাওয়া যায় না, আইল্যান্ডগুলো জলের ডেপথটা কম বলে। তো এই বোটগুলো যায়, এই বোটগুলোতে করে চাপিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়। ক্রুজগুলো সমুদ্রের মাঝে দাঁড়ায়, বোটগুলোতে চাপিয়ে ওগুলো অ্যাক্টিভিটিগুলো করতে নিয়ে যাওয়া হয়। যেরকম কায়াকিং, আজকে সকালবেলায় লাইট অ্যান্ড ডার্ক কেভটা নিয়ে গেছে ব্যাম্বু বোটে করে, এই বোটগুলো নিয়ে যাওয়া হয়। আবার আমরা এখন পোর্টে পৌঁছাবো, কালকে আমরা এই বোটটা করেই এসেছিলাম, এইটাতে করে। এই বোটটা করেই আমরা আবার শিপ থেকে বেরিয়ে পোর্ট অবধি যাবো, কারণ কি পোর্ট অবধি জলের ডেপথ যেহেতু কম, এই জাহাজগুলো অতটা যেতে পারে না। কারণ বাইরেটা দেখুন একবার, কি সুন্দর লাগছে দেখতে। এখন মেঘটা অনেকটা কেটেছে, তবে গরম আজকে অনেক কম। আপনাদেরকে ওনাদের কিচেনটা দেখাই। এখন আমাদের ব্রাঞ্চ রান্না হচ্ছে, একটু পরে আমাদের সার্ভ করা হবে। কিচেনটা দেখুন। ভিয়েতনামিজরা এমনি খুব কর্মঠ, মানে সকাল 3টে থেকে, ভোর 3টে থেকে উঠে এরা স্টার্ট করেছে। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে ধরুন 6টা নাগাদ, মানে কত সকালে ব্রেকফাস্ট মানে রান্না করা স্টার্ট করেছে ওরা। আর এখন এই লাঞ্চটা স্টার্ট করবে সার্ভ করা, এখন রান্না এখনও চলছে। কত সকাল থেকে ওটা খাটে ভাবো। আমরা এই ব্রাঞ্চ করতে এলাম, এখন অ্যানাউন্সমেন্ট করলো যে ব্রাঞ্চ রেডি হয়ে গেছে। করে আমরা বেরোবো এখান থেকে, আমাদের লাগেজ অলরেডি তুলে দিয়েছে ছোটো বোটটাতে। তো বেরিয়ে আমরা আবার যাবো যেখান থেকে এসেছিলাম পোর্টটাতে। এই পোর্ট থেকে বাস আসবে, বাসে করে আবার নিয়ে যাবো যেমন বলেছিলাম। তারপর তো দেখাই আপনাদের ব্রাঞ্চে কী কী দিয়েছে।
ভেজিটেবল স্টির ফ্রাইড নুডলস আছে, এটা ভেজিটেরিয়ান স্প্রিং রোল, ভেজিটেরিয়ান কারি, এটা ভেজিটেবল ফ্রাইড রাইস, নানান রকমের সস আর স্যালাড রয়েছে, এখানে সব স্যালাড রয়েছে, ফ্রুটস আর স্যালাড। গরম স্যুপ হচ্ছে, নুডল বোল সব রেডি করা আছে, আপনাকে শুধু স্যুপটা নিয়ে নিতে হবে। আমরা ছেড়ে দিলাম আমাদের ক্রুজ, আমরা বোটে করে আবার যাচ্ছি এখন ডকের দিকে। দারুণ ব্রাঞ্চ করলাম। এবার আপাতত এখন আর কোনো খাওয়ার সময় পাবো না, যে রাতের আগে আর টাইম পাবো না আমরা খাওয়ার। দেখা যাক কতক্ষণ সময় লাগে এখন এই ডক অবধি যেতে। আমাদের বাস ওয়েট করছে, বাসে করে আমরা আবার ফিরে যাবো হানয়তে, ওল্ড কোয়ার্টারে, যেখানে আমাদের হোমস্টে ছিল। আমাদের লাগেজটা রয়েছে ওখানে, আমরা লাগেজটা কালেক্ট করে তারপর আজকে আমরা দানাং যাবো, রাতে ফ্লাইট আছে আমাদের। দেখা যাক কতক্ষণ সময় লাগে এখন হানয় পৌঁছাতে আমাদের বাসে করে। সঙ্গে থাকবো না আমাদের। আমরা এই বাসে চাপলাম জাস্ট পোর্ট থেকে, আলং পোর্ট থেকে হানয়ের দিকে রওনা দিয়েছি আমরা। আলং বেকে বাই বাই করে দিয়ে একজন বসে পড়েছে আমার কোলে প্রকৃতি দেখার জন্য। আমাদের ঘন্টা তিনেকের মতন লাগবে, একবার ব্রেক দেবে যদিও মাঝে, সেখানে দাঁড়াবো। ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমাদের, অলমোস্ট লাঞ্চ বা একটা টয়লেট ব্রেকের জন্য একটা ব্রেক দেবে, সেখানে দাঁড়াবো, সেখানে দেখাচ্ছি আবার আপনাদের। আমাদের বাস নামিয়ে দিয়ে চলে গেল আমাদের ড্রপ পয়েন্টে। তো এখান থেকে আমাদের হোমস্টে 300 মিটারের মতো ডিস্টেন্স। আমরা এখন হেঁটে যাচ্ছি আপাতত, মোটামুটি মিনিট 5 লাগবে দেখাচ্ছে ম্যাপে দেখলাম। ওখানে গিয়ে আমরা লাগেজটা একটু রিঅ্যারেঞ্জ করতে হবে আমাদের। ল্যাপটপটা আমাদের ইয়েতে ট্রলিতে ভরা রয়েছে, ওটা চেক ইন ব্যাগেজ থেকে কেবিন ব্যাগেজে নিতে হবে, পিঠের ব্যাগে নেবো ব্যাকপ্যাকে। আর এখান থেকে কিছু জামা কাপড় ওখানে ট্রান্সফার করব। ওইটা ট্রান্সফারটা করে নিয়ে দেখি কিছু খাওয়া যায় কি না আপাতত। যদি খেতে পারি তো ভালো, নাহলে এয়ারপোর্টের জন্যই বেরিয়ে যাব। 4টে প্রায় বেজেই এসছে। এয়ারপোর্টে গিয়ে যে ওখানে সিকিউরিটি চেকিং করতে হবে। আর এয়ারপোর্টটা এখান থেকে 40 মিনিটের মতো দূরে, 40-45 মিনিট সময় লাগে এখান থেকে এয়ারপোর্ট। সেটা যাই, ওটা আগে পৌঁছে যাওয়াটা বেটার আমার মনে হয়। আমরা একটা গ্র্যাব ক্যাব বুক করলাম। আমাদের হোমস্টেতে লাগেজগুলো আমরা নিতে এসেছিলাম, কিন্তু ভালো সময় আছে একটু একটা জায়গায় যদি যাওয়া যায়। তো ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি খুব ভালো আমাদের হোমস্টের ওনার যিনি, উনি বললেন হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, রেখে আসুন, রাত 10টার আগে নিয়ে যাবেন। 10টায় তো আমরা ডোর বন্ধ করে দিই। বললেন ঠিক আছে, তাহলে আমরা যাই, 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবো। আমরা 7:30 এখান থেকে বেরিয়ে গেলেই 7টা 7:30 মধ্যে যথেষ্ট আমাদের জন্য। ট্র্যাংকুয়াক পাগোডা যাচ্ছি এখন আমরা। তো আমাদের হোমস্টে থেকে আমি একটা গ্র্যাব ক্যাব বুক করলাম। ক্যাবটা আসছে আপাতত, 4 মিনিট দেখাচ্ছে। এখানে ক্যাবটা খুব তাড়াতাড়ি বুক হয়, খুব তাড়াতাড়ি বুক হয়, আসলে প্রচুর অ্যাভেলেবিলিটি, কিন্তু এত লোক বুক করে তাতেও তাড়াতাড়ি বুক হয়। আমাদের ক্যাব মনে হচ্ছে চলে এসছে, না এটা না, 4 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো আমাদের পড়লো এখানকার কারেন্সিতে 28,000 ভিয়েতনামিজ ডং, মানে ওই ধরুন 93 টাকার মতন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। 4 কিলোমিটারের জন্য 93 টাকা। ইভেন আমার মনে হয় তো ব্যাঙ্গালোর থেকে সস্তা, তাই না? ব্যাঙ্গালোরে অটোর থেকে সস্তা। ব্যাঙ্গালোরে অটো 4 কিলোমিটার যেতে মোটামুটি চায় 200 থেকে 250 টাকা, তারপরে টিপ দিতে হয় তাদেরকে আবার। এখানে তো সেই অপশান নেই, টিপ দেওয়ার অপশান নেই। আপনি খুশি হয়ে কিছু দিতে চাইলে আলাদা ব্যাপার, কিন্তু ওই জোর জবরদস্তি টিপ দিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আমি নিজের দেশের মানে খারাপ বলছি না জিনিসটা, তবে আমার মনে হয় এই জিনিসগুলো একটু সচেতন হওয়া উচিত আরও আমাদের সব দেশের মানুষের কাছে। রাস্তাঘাট এখানেও প্রচুর পপুলেশন, প্রচুর লোক, কিন্তু রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন খুব সচেতন, সবচেয়ে বড় কথা। মানে নিজেরা যদি লোকজন সচেতন না হয়, লোকজন কেউ এদিক ওদিক নোংরা ফেলে না, সবাই দেশে স্ট্রিট শপ হোক, বড় হোটেল হোক, সবাই একটা ডেজিগনেটেড জায়গাতেই ময়লা ফেলে, এবং সেইগুলো সব ময়লার গাড়ি এসে রোজ নিয়ে যায়, যেরকম আমাদের ওখানে নিয়ে যায় সেরকমই। কিন্তু এখানে লোকজন সচেতন, লোকজনের মানসিকতা অনেক সচেতন আমাদের থেকে। এটা আমাদের মানে সত্যি বাঙালি বা ভারতবর্ষী হয়ে আমাদের মনে হয় এই জিনিসগুলো একটু মেনটেন করা উচিত। কারণ কি বাইরের দেশের লোক যখন আসবে আমাদের দেশকেই খারাপ বলবে। আমি যেরকম এই দেশে এসে দেশটাকে ভালো বলছি, সেরকম লোকজন প্রচণ্ড হেল্পফুল এখানে, মানে সবাই হাসি মুখে আপনার হেল্প করতে এগিয়ে আসবে।
যে কেউ মানে আপনি হয়তো চেনেন না, রাস্তা দিয়ে যাচ্ছে, সেও আপনার হেল্প করবে এখানে। তো যাই হোক, আমরা যাই আপাতত ট্রাঙ্কুয়াক পাগোডাতে, গিয়ে আপনাদের দেখাচ্ছি জায়গাটা। আমরা এই মুহূর্তে এলাম ট্রাঙ্কুয়াক পাগোডাতে। এটাই কোতাই লেকের উপরে, এই যে লেকটা, এই লেকের উপরে। কিন্তু দুর্ভাগ্যবশত প্যাগোডাটা এখন কাজ হচ্ছে। এই যে এটা হচ্ছে প্যাগোডাটায় কাজ হচ্ছে এখন কনস্ট্রাকশনের, তো পুরোটাই ঢাকা। তাতেও লোকজন দেখুন লাইন দিয়ে কিরকম ছবি তুলছে, লাইন দিয়ে ফটোগ্রাফার দাঁড়িয়ে পড়েছে সব। এইটা হচ্ছে প্যাগোডাটা। আমি দাঁড়ান সামনের দিকটায় যাচ্ছি, ঢুকতে দিচ্ছে ভেতরে, তবে বাইরে থেকে পুরোটা র্যাপ করা কাপড় দিয়ে, দেখা যাচ্ছে না কিছুই। দাঁড়ান আমি গিয়ে দেখাচ্ছি, ভেতরটায় ঢুকি। যেহেতু এটা একটা ধর্মস্থান এনাদের, তো এইখানে একটু ড্রেসের রেগুলেশন আছে, জামা কাপড়ে। এখানে শর্টস পরে অ্যালাউড নেই, তো আমি 3/4 পরে আছি, জানি না ঢুকতে দেবে কি না। মমিতার ড্রেস ঠিক আছে। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে লেখা রয়েছে দেখুন। তো দেখা যাক ঢুকতে দেয় কি না, যাই জিজ্ঞেস করি আমি গিয়ে। যদি ঢুকতে না দেয় তাহলে ফিরে আসতে হবে। এই হচ্ছে প্যাগোডাটা। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হোচিমিন মসোলিয়ামে। এটা হোচিমিনের সমাধি। সবাই জানি আমরা যে হোচিমিন কতটা করেছে ভিয়েতনামের জন্যে, একত্রিত করেছে গোটা দেশটাকে, নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনামকে স্বাধীন করেছে একটা দেশকে। তো সেটার জন্যই একটা স্মৃতিস্তম্ভ টাইপের, আর ওটা হোচিমিন বাবুর সমাধিও। তো এখন যাচ্ছি আমরা সেটা দেখতে। কোনো এন্ট্রি ফি নেই এখানে, এন্ট্রি ফি নিল না, শুধু ব্যাগ চেক হলো, সিকিউরিটি চেকিং হলো, ফোন টোন সব চেক হলো আলাদা করে এক্সরে স্ক্যানিং মেশিনে। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা আমার পেছনে এটা, আর এই রাস্তাটা সোজা গেছে হচ্ছে সমাধিতে। এই যে দেখা যাচ্ছে, আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। একটা সামনে খুব সুন্দর মাঠ মতন করা আছে, পুরো ঘাসের একদম লন টাইপের। এখানে লোকজন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক সব করে, দেখে বোঝা যাচ্ছে এখন ইভিনিং ওয়াক করছে, লোকজন জগিং করছে সামনেটাতে। আর এইখানেও অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে ড্রেসের, যে আপনি শর্ট ড্রেস পরে, মানে শালীন ড্রেস পরে আসতে হবে, অশালীন ড্রেস পরে এলে চলবে না। যেহেতু এটা একটা ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ স্থান হোচিমিনের সমাধি, সেই জন্যে দেখাচ্ছি আপনাদের। সামনে যাই। ঋদ্ধির জন্য আমাদের খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, গরমে ও নাজেহাল হয়ে গেছে একদম অবস্থা। দেখুন মুখটা দেখলেই বুঝতে পারবেন। এই যে হলুদ লাইনটা দেখছেন, এর এপাশে যাওয়া বারণ। আমি দেখিনি, লেখাটা লেখা ছিল এখানে নো ট্রেসপাসিং। আমি এগিয়ে চলে গেছিলাম ওই সাইডটা, তো আমাকে এখানে যারা সিকিউরিটিতে আছে আর্মি, তারা বারণ করলেন। আমি সরে এসেছি, নিয়মটা তো মেনে চলাই উচিত। এদিক দিয়ে আপনি হাঁটতে পারেন, জগিং করতে পারেন, সব করতে পারেন এই সাইডটা দিয়ে। এই হচ্ছে সমাধিটা। এর সামনে প্রতিদিন ফুল দেওয়া হয়, যেরকম আমাদের গান্ধীজির সমাধিতে প্রতিদিন ফুল দেওয়া হয়, একটা জ্যোতি থাকে সেটা সবসময় জ্বলে, সেরকমই এদেরও প্রতিদিন ফুল দেওয়া হয়, ফ্রেশ ফুল দেওয়া হয় সমাধির সামনে। আমি সামনেটা যাই, সামনেটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এবার তাহলে যাই আমাদের হোমস্টের দিকে। আমাদের হোমস্টেতে গিয়ে আমরা লাগেজগুলো নিয়ে এবার এয়ারপোর্টের দিকে রওনা দিতে হবে আমাদের। ক্যাব বুক করেছি, বাজছে এখন 5:44। এখান থেকে আমাদের হোমস্টে আরও 15 মিনিট লাগবে যেতে। সেখান থেকে গিয়ে আমরা লাগেজটা নিয়ে ক্যাব বুক করব। আশা করি 7টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাবো। এখন যদিও সন্ধ্যের সময় একটু ট্রাফিক আছে, বাট পৌঁছে যাবো তাও। ঠিক আছে, তাহলে এয়ারপোর্ট পৌঁছে দেখা হচ্ছে। আমরাই এসে পৌঁছালাম হানয়ের ডোমেস্টিক টার্মিনালে, টার্মিনাল 1 এটা।
আমরা আগের দিন নেমেছিলাম টার্মিনাল 2-তে, ইন্টারন্যাশনাল টার্মিনালে। তো যেহেতু আমরা আজকে দানাং যাবো, তো ডোমেস্টিক ডিপার্চারে এসেছি আমরা। এটা টার্মিনাল 1, যে ছোটো, আগের দিনের টার্মিনালটা থেকে এটা একটু ছোট। আমাদের মোটামুটি 40 মিনিট লাগলো আসতে আমাদের হোমস্টে থেকে। ট্রাফিক ছিল বাট একটু কম, খুব একটা ট্রাফিক ছিল না, বড় বড় রাস্তা, তো অসুবিধা খুব একটা হয়নি। আমি সকালে বলেছিলাম আমাদের আজকে ভিয়েতনাম এয়ারলাইন্সের ফ্লাইট। আগের দিন আমরা ভিয়েত জেটে এসেছিলাম, আজকে ভিয়েতনাম এয়ারলাইন্সের ফ্লাইট। তো এইটা হচ্ছে কাউন্টার ভিয়েতনাম এয়ারলাইন্সের। আমার পেছনে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সব কিয়স্ক আছে, এখান থেকে আপনি বোর্ডিং পাস প্রিন্ট করে নিতে পারেন। যদি আপনার চেক ইন ব্যাগেজ না থাকে, আপনি বেটার হবে এখান থেকে বোর্ডিং পাস প্রিন্ট করে নিয়ে আপনি চলে যাবেন। কিন্তু আমাদের চেক ইন ব্যাগেজ আছে, যেহেতু আমরা চেক ইন ব্যাগেজটা দিয়ে আমরা তারপর এগোবো। এখানে লোকজন এত হেল্পফুল, সবাই হাসি মুখে আপনার সাথে ব্যবহার করবে, উত্তর দেবে। আপনি যতবার খুশি যা প্রশ্ন করুন। আমরা ট্রান্সলেটার ইউজ করছি, এখানে ট্রান্সলেটার ইউজ করেই করছি। কিছু কিছু লোক ইংরেজি বোঝে, তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু যারা বোঝে না, তাদেরকে আপনি ট্রান্সলেটার দিয়ে বললেও তারা হাসি মুখে আপনার উত্তর দেবে, কোনো বিরক্তি নেই। আপনি যতবার খুশি জিজ্ঞেস করুন। এই আমাদের বোর্ডিং স্টার্ট হলো, আমরা জাস্ট এয়ার ব্রিজে ঢুকছি এখন। 35 মিনিট লেট করে দিল ফ্লাইটটা। 9:30 ছিল, সেটা ছাড়ছে এখন 10:05। 10:05-এ ছাড়ার কথা, জানি না এখনও ছাড়বে কি না। এটা ফ্লাইটটা এয়ারবাস A321। আমি ইন্ডিয়াতে কোনো দিন চাপিনি, এটা ফার্স্ট টাইম চাপছি আজকে। একটু বড় সাইজে, সিটগুলো অনেকটা চওড়া, মানে নর্মাল সিটের থেকে। ফাইনালি আমাদের বোর্ডিং কমপ্লিট হলো। এখন কটায় ছাড়বে ফ্লাইট জানি না, 10:05-এর টাইম। এখন বাজছে 9:58। হিসেব অনুযায়ী 5 মিনিট থেকে 7 মিনিটে ছাড়া উচিত, কিন্তু সেটা সম্ভব না। এখান থেকে রানওয়ে যেতে তার থেকে বেশি সময় লাগবে ট্যাক্সি করে। যাই হোক, এরকম হচ্ছে ফ্লাইটের ইন্টেরিয়ারটা। প্রতিটা সিটের উপরে একটা করে এরকম স্ক্রিন দেওয়া আছে, যেটাতে ফ্লাইট ইনফরমেশন দেবে হয়তো, মনে হয়। এখন বুঝতে পারিনি, এখন জাস্ট অ্যাডই চলছে আপাতত। তবে সিটগুলো বেশ চওড়া, প্রতিটা ফ্লাইট আপনারা দেখতে পাচ্ছেন সিটের লেন্থটা বেশ চওড়া। এটা অ্যাকচুয়ালি ভিয়েতনামের ন্যাশনাল ক্যারিয়ার। আমাদের যেরকম এয়ার ইন্ডিয়া আছে, এটা সেরকম ভিয়েতনাম এয়ারলাইন্স ন্যাশনাল ক্যারিয়ার। এটা ফ্লাইটটা হচ্ছে এয়ারবাস A321। তো এটা আমরা কোনোদিন চাপিনি আগে, কারণ জানি না আমি ইন্ডিয়াতে চলে কি না। আপনারা যদি কেউ জানেন তো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমরা A320-তে চাপি জেনারেলি, A320 আর A320 নিও এয়ারবাসে। A321 ফার্স্ট টাইম চাপছি। এটা অনেক ওয়াইড বডি এয়ারক্রাফটটা, আর সিটগুলো বেশ চওড়া। আমরা এই জাস্ট চেক ইন করলাম আমাদের হোটেলে দানাঙে। এখন বাজছে রাত 12:30। রিদ্ধি বসে বসে ঘুমিয়ে গেছে বেচারা, আর পাচ্ছে না। অনেকটা হেক্টিক হয়ে গেল আজকে সিরিয়াসলি। আমরা প্রচণ্ড টায়ার্ড, আমরা কিছু খাইও নি, রিদ্ধিকে খাইয়ে দিয়েছি। 2টো স্যান্ডউইচ এনেছি, জানি না কী অবস্থায় আছে এখন। আপাতত দেখি, যদি ঠিক থাকে তো খাবো, খেয়ে আমরাও শুয়ে পড়বো, আর পারছি না। আজকের মতো এই এপিসোডটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই জানাবেন আমাদের হালং বের এপিসোডটা কেমন লাগলো, আর আমাদের হালং বে থেকে দানাং আসা পুরোটা আমি চেষ্টা করবো একটা এপিসোডের মধ্যেই দেওয়ার।